মা, আমি বাজারে যাচ্ছি। এত সকালে বাজারে গিয়ে কি করবি? ঘরে তো আনাজপাতি সবই রয়েছে। কত রাতে বাড়ি ফিরেছিস খোকা, আবার সকাল হতেই উঠে পড়েছিস। কি আর করব বলো মা, একটা তো কাজ জোগাড় করতেই হবে। এভাবে আর কতদিন চলবে? তোমার শরীরটাও তো ভালো না, তোমাকে তো ভালো মন্দ খেতে হবে। ডাক্তারবাবু বলেছেন ঠিকমতো খাবার আর ওষুধপত্র না খেলে অসুস্থ হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে তখন আমার কি হবে বলো তো? দেখি বাজারে যাই, যদি কোনো একটা কাজের সন্ধান পাই। দেখ, সাবধানে যাস বাবা। দুগ্গা দুগ্গা। সতীশ খুবই পরিশ্রমী একজন ছেলে। সারাদিন সে অক্লান্ত পরিশ্রম করে কাজ খোঁজার জন্য। কিন্তু এ বাজারে কাজের যে বড়ই অভাব, তবুও সতীশ প্রতিদিন বাজারে গিয়ে কাজের খোঁজ করে। কেটে সতীশ, এভাবে আর কতদিন কাজ খুঁজবি? 1 মাস থেকে তো তুই এভাবেই কাজ খুঁজে চলেছিস। এ বাজারে তুই কোনো কাজ পাবি না। তুই নিজে কোনো কিছু করার চেষ্টা কর। তুই কোনো দোকানে কাজ পাবি না। এখানকার মানুষজন দোকানে কোনো কর্মচারী রাখে না, সবাই নিজের কাজ নিজেই করে। তাই তো এত উন্নতি করতে পেরেছে। তা যাক গে, দেখ যা ভালো হয়। নিজের যদি কিছু একটা করতে হয় তাহলে তো টাকা লাগবে কাকা। এত টাকা আমাকে কেই বা দিবে? কাকা বলছি, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি একটা ব্যবসা দাঁড় করাই, তারপর তোমার সব টাকা শোধ করে দেব। ভগবানের দিব্যি। আমার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ রে সতীশ। না হলে কি আর তোকে এভাবে ঘুরতে হতো নাকি? আমি একটা ব্যবসা দাঁড় করিয়ে দিতাম। হয়েছে কাকা হয়েছে, আর জ্ঞান দিও না। ভগবানের কৃপায় তোমার তো কম নেই। চাইলেই আমাকে সাহায্য করতে পারতে, কিন্তু করবে না। তোমার এমন পরামর্শের দরকার নেই। সতীশ রাগ করে বাড়ি চলে যায়। নগেনবাবু যথেষ্ট অর্থবান একজন মানুষ, চাইলেই সে সতীশকে সাহায্য করতে পারে। নগেনবাবুর মতো মানুষরা শুধুমাত্র মানুষকে পরামর্শ দিতেই জানে, কিন্তু কোনো উপকারে আসে না। মা, আমি এসে পড়েছি। দাদা কোথায়? দাদাকে দেখছি না তো। তোর দাদা বাজারে গেছে কাজ খুঁজতে, চলে আসবে এক্ষুনি। তোর তো খুব খিদে পেয়েছে, সকাল থেকে তো খেয়েও যাসনি। আর খিদে? স্কুলে মাস্টারমশাই বলেছে আমি যেন কাল থেকে আর স্কুলে না যাই। স্কুলে 5 মাসের বেতন বাকি, মাইনে পরিশোধ না করা হলে আমার মনে হয় লেখাপড়া হবে না মা। আমিও ভাবছি আর পড়ালেখা না করে দাদাকে সাহায্য করব। কাউকে কোনো লেখাপড়া ছাড়তে হবে না মিতালি। দাদা যতদিন বেঁচে আছে ততদিন মিতালিকে সে পড়াবে। দাদা, তুমি এসে পড়েছো, ভালোই হলো। আমি আর পড়াশোনা করতে চাই না। প্রতিদিন আমাকে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি স্কুলের মাইনে দিতে পারিনি, তাই অনেক অনুরোধ করার পর মাস্টারমশাই আমাকে ক্লাস করতে রাজি হন। মাস্টারমশাই আমাকে ক্লাসে ঢোকাতে রাজি হন। বোন, তুই কোনো চিন্তা করিস না। বোন, আমি লেখাপড়া করতে পারিনি, কিন্তু তোকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। লেখাপড়া করে বড় হয়ে তারপর তুই আমাদের পাশে দাঁড়াবি, তার আগে নয়। সতীশ আলমারি থেকে কিছু টাকা বের করে তার বোনের হাতে দেয়। সে কখনোই চাইতো না তার বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাক। যে টাকাটা সে এতদিন ব্যবসার জন্য অল্প অল্প করে জমিয়েছিল, তাও শেষ হয়ে গেল। আচ্ছা মা, নদীর পাড়ে আমাদের একটা জমি আছে না? ওটাতে তো চাষবাস তেমন কিছু হয়ই না, পড়েই আছে। ওটাতে চাষবাস কে করবে রে খোকা? নদীর জল যখন ভরে যাবে তখন তো সব ফসল নষ্ট হয়ে যাবে। তাই জমিটা তোর বাবা মারা যাওয়ার পর থেকেই খালি পড়ে রয়েছে। তোর বাবা থাকাকালে কিছু চাষবাস হতো তাও। দাদা, আমি না তোর জন্য একটু বিরিয়ানি এনেছি। স্কুলে অনুষ্ঠান ছিল, আমাকে আজকে খেতে দিয়েছিল, কিন্তু আমি আমি একা একা কি করে খাই বলো? চলো এবার দুজনে মিলে খাই।
বিরিয়ানিটা খুব ভালো হয়েছে বোন। প্রতিদিন যদি এমন বিরিয়ানি খেতে পারতাম। তুমি একটা দোকান খুলে ফেলো, আমি তোমায় বিরিয়ানি রান্না করা শিখিয়ে দেব। তাহলে তুমি প্রতিদিন মনের সুখে বিরিয়ানি খেতে পারবে। মোড়ল মশাই, আপনি মিথ্যা কেন বলছেন? আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা ধার নিইনি। আমি তো ফসল বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দিয়েছি। তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা বলছি? তুমি তো গত মাসে আমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছো। এ মাসে যদি 500 টাকা শোধ না করো, তাহলে কিন্তু তোমার বাড়ি আর তোমার থাকবে না, সেটা আমার হয়ে যাবে। আপনি আমার সাথে এরকম অন্যায় অবিচার করতে পারেন না। এমন পরিস্থিতি দেখে সতীশ আর মোড়লের কাছে টাকা চায় না। পথের ধারে বটগাছের নিচে হতাশ হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর রমেশ তার কাছে আসে। কি হলো সতীশ, তুমি এখানে মুখ গোমড়া করে বসে আছো কেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? রমেশ দাদা, খুব চিন্তায় আছি পরিবার নিয়ে। বোনের লেখাপড়ার খরচ, মায়ের ওষুধ, এত করে কাজ খোঁজ করছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না। জমানো টাকা দিয়ে আর কতদিনই বা চলা যায়। ভাবলাম মোড়লের কাছ থেকে টাকা ধার নেব, কিন্তু যা দেখলাম তারপরে আর টাকা নেওয়ার সাহস থাকলো না। আমারও একই অবস্থা সতীশ, পরিবারে অনেক অভাব অনটন চলছে। আচ্ছা সতীশ, আমরা যদি দুজন মিলে কোনো একটা কাজ করি, আমি বলতে চাইছি নিজেরা যদি একটা ব্যবসা করি। আমি তো তাই ভাবছিলাম, কিন্তু টাকা কোথায় পাবো? কে আমাকে এত টাকা ধার দেবে? আমার তো এত সামর্থ্য নেই নিজের একটা ব্যবসা দাঁড় করার। আমি যদি তোমাকে টাকা ধার দিই, আমার কাছে যা টাকা আছে তা দিয়ে মোটামুটি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করা যাবে। রমেশ ও সতীশ এ নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে। রমেশকে সাথে পেয়ে সতীশ অনেকটা আশ্বাস পায়। তারা ঠিক করে তারা একটি ভাতের হোটেল খুলবে, সতীশদের সেই নদীর পাড়ের জমিটার উপর। আমার তো ভীষণ ভয় করছে, যদি কেউ খেতে না আসে, খাবার ভালো না লাগে, তাহলে তো এই সব পরিশ্রম এবং টাকা সব জলে চলে যাবে। তুমি কোনো চিন্তা করো না, দেখবে অনেক লোক আসবে, আমাদের ব্যবসা তত্তর করে বৃদ্ধি পাবে। দুপুরবেলা কিছু লোক রমেশ ও সতীশের হোটেলে খেতে আসে। খাবার খেয়ে তারা অনেক তৃপ্তি পায়। কিছুদিন পর সতীশ ও রমেশের হোটেল সারা গ্রামে নাম করে ফেলে। হোটেলে সব সময় ভিড় লেগেই থাকে। একদিন গ্রামের মোড়ল সতীশদের হোটেলে আসে। মোড়ল মশাই, আপনি এখানে এসেছেন যে? ও, টাকা নিতে এসেছেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। আরে না, না রে রমেশ, টাকা নিতে আসেনি। আসলে ভুল হয়েছিল। তুই তো আমার কাছ থেকে কোনো টাকা নিসনি, সব টাকাই পরিশোধ করে দিয়েছিস। আচ্ছা, তাহলে মনে পড়ছে আপনার? এসেছেন যেহেতু কিছু খেয়ে যান। কি খাবেন বলুন? ভাত, ডাল, আলু ভর্তা, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটলের দোরমা, রুই মাছের ঝোল সব আছে, কোনটা খাবেন বলুন। আসলে আমি এখানে খেতে আসিনি। গতকাল আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। বিয়ের পাকা কথা হয়ে গেছে। আমি পরশুদিনই বিয়ের তারিখ ঠিক করেছি। বলেছিলাম কিছুদিন সময় দিতে, সব কিছু ব্যবস্থা করতে তো প্রায় অনেকটা দিনই লেগে যায়। পাত্র নাকি শহরে চলে যাবে, তাই এর মধ্যেই বিয়ে করবে, নয়তো নয়। এত ভালো সম্বন্ধ তো ছাড়তে পারি না। পাত্র খুব বড় ঘরের ছেলে। তা বুঝলাম, আমাদের কি করার আছে এখানে? বাবা, তোরা যদি আমার মেয়ের বিয়ের রান্নার দায়িত্বটা নিতে, তাহলে খুবই ভালো হতো। আজকের মধ্যে তো আমি কোনো রান্নার ঠাকুর পাবো না। কালকেই তো আমাকে সব ব্যবস্থা করতে হবে। আর তোদের রান্নার হাত ভীষণ ভালো। বরপক্ষ থেকে প্রায় 100 জন আসবে। তোরা যদি একটু সামলে নিতে, তাহলে আমার ভীষণ উপকার হতো রে। আপনি এসব কি বলছেন? একটা সামান্য হোটেল চালাই আমরা, কিভাবে এত আয়োজন করব? এত ব্যবস্থা কিভাবে করব? টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, টাকা পয়সা দেয়া যাবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এটাতে আমার মান সম্মান জড়িত। আমি রান্নার ব্যবস্থা না করতে পারি, তাহলে পাত্রপক্ষের কাছে আমাকে অনেক লঞ্চিত হতে হবে। শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়েটাই হবে না।
অনেক অনুরোধের পর সতীশ ও রমেশ রাজি হয়। সন্ধে থেকেই তারা সব বন্দোবস্ত করতে থাকে। নির্ধারিত সময়ের অনেক আগেই তাদের রান্নার কাজ শেষ হয়ে যায়। আপনারা আসুন, ভেতরে আপনাদের জন্য খাবার আয়োজন করা হয়েছে। আহ, কি করেছেন কি? এত সুস্বাদু খাবার, অমৃত, মুখে লেগে থাকবে সারা জীবন। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো। মোড়ল মশাইয়ের মেয়ের বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হয় রমেশ এবং সতীশের দায়িত্ববোধের কারণে। মোড়ল মশাই উপহার হিসাবে তাদের ভাঙাচোরা হোটেলটি মেরামত করে সেখানে একটি খুব সুন্দর হোটেল বানিয়ে দেয়। এরপর থেকে গ্রামে কোনো অনুষ্ঠান হলে সতীশ ও রমেশই রান্নার সম্পূর্ণ কাজের দায়ভার নিত। আর এইভাবেই তারা জীবনে এগিয়ে যায় এবং উন্নতির শিখরে পৌঁছে যায়।